দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ আমার সঙ্গে রয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জানতে চাই। আমরা যেটা দেখেছি, আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংবাদ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ছাড়ার তথ্য সম্পর্কে তিনি নিশ্চিত নন। বেনজিরের বিচার নিয়ে সংশয় জানিয়েছেন রাশেদ খান মেনন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জনগণকে আহাম্মক ভাবছে ক্ষমতাসীন সরকার। আরেকটি শিরোনাম ছিল এরকম, 6 জুন সংসদে উঠছে 8 লাখ কোটি টাকার বাজেট। বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের বিচ্যুতিতেই বাড়ছে অর্থনৈতিক সংকট। দেশি বিনিয়োগকারীদের বিদেশে পাড়ি জমানোর ঘটনা অশনি সংকেত। আরেকটি শিরোনাম ছিল মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ নিয়ে। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি দিয়েছেন যারা এই শ্রমবাজার বন্ধের জন্য দায়ী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন তিনি। দেশটিতে যেতে ব্যর্থ যুবকের ভৈরবে ট্রেন থেকে মেঘনা নদীতে ঝাঁপ। আরেকটি খবর ছিল এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে এক প্রতিনিধি দল গেল নেপালে। কাতারে ধরা পড়ল নরসিংদীর সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব হত্যার আসামি রাসেল। এই ছিল আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। আমরা আলোচনা শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহকে দিয়ে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার দেশ ছাড়ার তথ্য তিনি জানেন না, তিনি নিশ্চিত নন। প্রশ্ন হচ্ছে, তিনি যদি দেশ ছেড়েই থাকেন সেই তথ্য নিশ্চয়ই ইমিগ্রেশন পুলিশের কাছে আছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলছেন কেন? আসলে বেনজিরকে দেশ ছাড়ার সুযোগটা করে দিল কে? না, কে করে দিল সেটা তো আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না এই কারণে আমি তো আর রাষ্ট্র চালাই না, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীও না, আর আমি কোনো গোয়েন্দা সংস্থারও লোক না যে আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো। তবে গত কিছুদিন ধরেই আপনার প্রথমে গণমাধ্যমে কথাটা প্রচার হচ্ছিল যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমনকি গণমাধ্যমে এসেও বলা হচ্ছিল যে ব্যাংকে তার যেসব অর্থ আছে, যা টাকা পয়সা আছে, সেগুলিও তিনি সরিয়ে ফেলেছেন। তার পরিবারের সদস্যদের যা কিছু আছে জমা টাকা, সেগুলিও তিনি সরিয়ে ফেলেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন সেটা নিয়ে দুই রকম তথ্য এসছে। একটা তথ্য হচ্ছে যে তিনি দুবাই গেছেন, আরেকটা তথ্য হচ্ছে উনি সিঙ্গাপুর গেছেন, এবং সিঙ্গাপুরে যাওয়া সম্পর্কে বলা হচ্ছে যে তার সম্ভবত স্ত্রীর চিকিৎসার প্রয়োজন আছে, সেই জন্য তারা গেছেন সেখানে ইত্যাদি। তো এখন কথা হচ্ছে, বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে যে পরিমাণ বিষয় সম্পত্তির তিনি মালিক হয়েছেন, তিনি যেভাবে রিসোর্ট তৈরি করেছেন, বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন এবং নানান রকম বিষয় সম্পদের মালিক হয়েছেন। 600 বিঘার উপরে 600 বিঘার মতো জমির তিনি মালিক। তো এইটা তো কি করে সম্ভব? এবং প্রশ্ন উঠেছে আপনাদের প্রিন্ট মিডিয়াতেই প্রশ্ন উঠেছে যে তিনি যে চাকরি জীবনে সারা জীবনের যে রোজগার, যে আয়, সেই আয়ের সঙ্গে এই সমস্ত সম্পদের ভ্যালুয়েশন যদি করা হয় তাহলে দেখা যাবে যে এর মধ্যে হাজার যোজন দূরত্ব। তো এইটা কি করে সম্ভব হয়েছে? অথচ চাকরি জীবনে তিনি একজন খুব ডাকসাইটে পুলিশ অফিসার, ডাকসাইটে র্যাবের ডিজি হিসেবে পরিচিত ছিলেন। তাকে দক্ষতার জন্য পুরস্কৃতও করা হয়েছে। তিনি যখন এইসব সম্পদ আহরণ করছিলেন তখনই কিন্তু তাকে এইসব পুরস্কার দেওয়া হয়েছে এবং তার পদোন্নতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি তার বিরুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন দেওয়া হলো তখন দেখা গেছে যে স্যাংশন যে কিছুই না সেটা প্রমাণ করার জন্য তাকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তিনি কয়েক ঘন্টার জন্য ছিলেন। এইসব ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং সঙ্গে সঙ্গে এটাও সত্য, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য বেনজির যে সার্ভিস দিয়েছেন সেই কারণে হয়তো সরকারের এক ধরনের তার প্রতি কৃতজ্ঞতা বোধ আছে। যে কৃতজ্ঞতা বোধের কারণে সরকার হয়তো আমি জানি না, তারা যদিও বলছেন আইন তার নিজের গতিতে চলবে, এই কথাটা অনেকে প্রশ্ন করছে। এটা তো বহুদিন সার্ভিস দিয়েই থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য যেটা বললেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে
মানে কিছু কথা বলা, এটা নিশ্চয়ই একটা ঝুঁকি আছে, সমস্যা আছে। তারপরেও বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী তো জানেন যে এই দেশে গোয়েন্দা সংস্থার অভাব নাই। ডিজিএফআই এখানে আছে, এনএসআই এখানে আছে, স্পেশাল ব্রাঞ্চ এখানে আছে, আরও বহু রকম মানে গোয়েন্দা সংস্থা এখানে আছে। এবং সমস্ত দেশের নাগরিকদের উপর, তাদের কর্মকাণ্ডের উপর এরা নজর রাখছে। তার মতো একজন লোক যার সম্পর্কে মিডিয়াতে এত হুলস্থুল আলোচনা হয়ে গেল, সেই আলোচনার পর তার উপর কেন নজর রাখা হলো না, এটা একটা প্রশ্ন কিন্তু যে কোনো নাগরিক, যে কোনো চিন্তাশীল নাগরিক, যে কোনো সচেতন নাগরিক এই প্রশ্নটা তুলতে পারেন। আর তার পাশে আমি একটা তাত্ত্বিক কথা বলতে চাই। আমি প্রায় সময় একটা কথা বলি যে বাংলাদেশে এখন ক্যাপিটালিজমের যে প্রথম যুগ যেটা হচ্ছে, সেটা হলো প্রিমিটিভ অ্যাকিউমুলেশন, যেটা কার্ল মার্কস বলছে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন। সেই প্রিমিটিভ অ্যাকিউমুলেশন এখানে চলছে। এবং প্রিমিটিভ অ্যাকিউমুলেশন সম্পর্কে মার্কস বলেছিলেন এটা হচ্ছে আদি পাপের সঙ্গে তুল্য। হ্যাঁ, আদম আলাইসাল্লাম মানে বেহেশতে গন্ধম ফল খেয়েছিলেন বলে শেষ পর্যন্ত তিনি তাকে পৃথিবীতে নিয়ে আসা হয় বিবি হাওয়া সহ। তো এইরকম একটা ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেটা কি জিনিস? প্রিমিটিভ অ্যাকিউমুলেশনটা হচ্ছে পুঁজিবাদের প্রথম স্তরে জোর জবরদস্তির মাধ্যমে বিষয় সম্পত্তি করা হয়। ইংল্যান্ডে এটা সূচনা হয়েছিল। সেখানে এনসার্কেলমেন্ট মুভমেন্টের মাধ্যমে কৃষকদেরকে জমি থেকে উচ্ছেদ করে জমিদাররা সেখানে যেটাকে বলা হয় শিপ ওয়াক, অর্থাৎ ভেড়ার মানে চাষের চাল করেছিল। আর বেনেজের কি করেছে, এই যে শত শত বিঘা জমি, এইগুলো কিন্তু আজকের একটা কাগজে, মানে এটা আজকে বলা যাবে না, গত দিনের একটা কাগজে সেটা একটা বিশাল রিপোর্ট বেরিয়েছে যে সংখ্যালঘুদেরকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে তার এই সম্পত্তিগুলো জোগাড় করা হয়েছে। কাজেই এটা তো প্রিমিটিভ অ্যাকুমুলেশনের একেবারে একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত। এবং এইরকম দৃষ্টান্ত যদি আপনি খোঁজেন বাংলাদেশের আনাচে কানাচে, আপনি বহু এরকম দৃষ্টান্ত পাবেন সেটা হচ্ছে। তো এইরকম অবস্থাতে পুঁজিবাদের এইরকম একটা অবস্থাতে কিন্তু নৈরাজ্য এবং বিশৃঙ্খলা বিরাজ করে। এবং নৈরাজ্য এবং বিশৃঙ্খলা বিরাজ করে বলেই শেষ পর্যন্ত কিন্তু ইকোনমি যে বেগে অগ্রসর হচ্ছিল সেই বেগে আর অগ্রসর হতে পারছে না। সেটার মানে থমকে দাঁড়াবে এরকম একটা অবস্থা আজকে। হ্যাঁ, তো আমরা হয়তো আরো অনেক কথা আমরা আলোচনা করতে পারি এর সঙ্গে মিলিয়ে। তো যেটা আমার কাছে অবাক লাগছে যে তার যাওয়াটার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহল কোনো খবরই রাখেন না, জানেন না, মানে খোঁজ নিয়ে জানা যাবে এই ধরনের যে কথাবার্তা, এটার সঙ্গে আমার মনে হয় চরম মানে এটা দায়িত্বশীলতার পরিচয় দেয় না, যে দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে যেখানে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে, এটা একটা কৃতিত্ব নিচ্ছে সরকার, বলা হচ্ছিল এর মধ্যেই দেশ ত্যাগের খবর পাওয়া গেল। এখন কথা হচ্ছে এটা কি আসলে তার যে দেশ ত্যাগ, এটা কি এক ধরনের বজ্র আটনি ফসকা গেরোর মতো অবস্থা? আমি কথাটা এইরকমই ভাবছিলাম যে যদি তিনি সত্যি সত্যি দেশ ত্যাগ করে থাকেন, তার পোষ্য যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, তাহলে এটা অনেকটা এরকমই শোনাবে যে বজ্র আটনি ফসকা গেরো। তো এখন যে ওনাকে যে চারপাশ থেকে যে ধরা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং সরকার ডিফেন্ড করছে না, এটা একটা স্বস্তির বিষয় আমার কাছে মনে হয় যে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং এটা অন্যদের জন্য একটা মেসেজ, যারা তার মতো সম্পদ আহরণ করতে চায় তাদের জন্য একটা মেসেজ। তা এখন যেটা বলা হয় যে সরকারিভাবে যেটা বলা হয় যে আমরা দুর্নীতিকে টলারেট করব না এবং যে জিরো টলারেন্সের কথা বলছে, তো এর সঙ্গে এই ধরনের কিছু বিচার আচার যদি ভালোভাবে হয়, সেটা মনে হতে পারে এরকম যে হয়তো সরকার সঠিকভাবে এগুলো করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি চারদিকে তাকে মামলা টামলা দিলাম, সবকিছুই করলাম, কিন্তু তাকে চলে যেতে বাধা দিলাম না, এই ধরনের কিছু যদি হয় তাহলে এটা মানুষের কাছে খুব ভালো শোনাবে না। এবং আমি নিজেও এটা খুব একটা পছন্দ করব না, কেউ পছন্দ করবে না যে তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানোর সুযোগই পাওয়া গেল না, সে চলে গেল। তো এটা একটা অস্বস্তির বিষয়। তা আমার মনে হয় যে
এইখান থেকে একটা লেসন অন্যদের নেয়ার কথা, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা সরকারের খুব গুড বুকে আছে এবং সুযোগ আছে তাদের যথেষ্ট অর্থ সম্পদ করার অন্যায়ভাবে, তাদেরকে সাবধান থাকা উচিত যে যখন চেয়ার থাকবে না তখন সরকার তার পেছনে থাকবে না এবং তাকে ডিফেন্ড করবে না। তো এটা সবার জন্যই একটা, যারা এখন সরকারে আছে, যারা সরকারকে সহায়তা করছে, একই সাথে কি এই মেসেজও দেওয়া যেতে পারে যে কেউ যেহেতু সরকারকে সহযোগিতা করছে, কোনো সময় হয়তো মামলা কিংবা অন্য আইনি ব্যবস্থা নেওয়া হলে তাকে পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার সুযোগও দেওয়া হবে? সেইটা হয়তো সব ক্ষেত্রে হবে না, কারণ কোন কোন ক্ষেত্রে তো ধরাও হয়, কোন কোন ক্ষেত্রে সবাই যে চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে সেটাও নয়। তো ভবিষ্যতে যে এরকম, আজকে তো এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সবাই বলছে যে তাইলে সে কিভাবে চলে যায়, কাজে ভবিষ্যতে হয়তো সবাই সতর্ক হবে যে এরকম যাতে পালিয়ে যেতে না পারে। এবং এটা তো সরকারের জন্য কোনো স্বস্তির বিষয় নয় যে যার বিরুদ্ধে আমি মামলা দিলাম, দুর্নীতি দমন কমিশন যার পেছনে লেগেছে তাকে চলে যেতে দেয়া হয়েছে, একটা করিডোর করে দেয়া হয়েছে, চলে গেল। এটা কি সরকারের জন্য কিছুটা বিব্রতকর? এটা যথেষ্ট বিব্রতকর, এটা যথেষ্ট বিব্রতকর যদি কথাটা যদি সঠিক হয় যে উনি চলে গেছেন, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে চলে গেছে, এটা আসলেই এটা বিব্রতকর হবে। তবে এই ধরনের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত বারবার স্থাপন হোক, এটা আমরা কেউ চাই না। জি স্যার, আপনি যেটা বলছিলেন যাকে নিয়ে এত হুলস্থুল তাকে দেশের বাইরে চলে যেতে দেওয়া হলো কেন বা কে করে দিল, আপনি যেটা বলছিলেন যে এটা আসলে তারাই বলতে পারবে কে তাকে চলে যাওয়ার সুযোগ দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যার বিচার কাঠগড়ায় দাঁড় করানোর কথা, তার বিচার নিয়ে এখন রাশেদ খান মেননের মতো অনেকেই সংশয় জানাচ্ছেন তার বিচার আদৌ হবে কিনা। আপনিও কি কোনো সংশয় জানাবেন কিনা যে আদৌ বিচার তার হবে কিনা? না, বিচার তো এখনো শুরু হলো না। আপনার দুর্নীতি দমন কমিশন তারা ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে কোথায় কি আছে না আছে তারা খুঁজে বের করার জন্য, এবং সেটার যদি তারা সেরকম প্রমাণ পায় তারপরে তারা সেখানে চার্জশিট আনবে, তারপরে তাকে আদালতে হাজির করা হবে। আদালত যদি মনে করে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো আমলে নেওয়ার মতো একটা ব্যাপার, তাহলে তাকে হয়তো কারাগারেও পাঠাতে পারে বিচারাধীন বন্দী হিসাবে, আবার তাকে জামিনও দিতে পারে। হ্যাঁ, এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটবে। সামনের দিনে কিভাবে ঘটবে, কতটুকু ঘটবে, সেগুলো তো আমাদের দেখার বিষয় আছে। আর যেই দেশে প্রতি বছর মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় এবং পাচারকারীরা কারা এটা মোটামুটি আমরা না জানলেও সরকার নিশ্চয়ই জানে, এবং সরকারেরও তো একটা মানে বাংলাদেশ ব্যাংকেরও একটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগ রয়েছে, সেই বিভাগের কাছে এগুলো তথ্য কিন্তু আছে। তো তাদের ব্যাপারেই বা কী হয়েছে? দেশ থেকে যে পুঁজি পাচার হচ্ছে, যেটা দেশের অর্থনীতিকে একেবারে ফোকলা করে ফেলছে, ভেতর থেকে ঘুণ পোকা যেভাবে ধ্বংস করে ফেলে, খেয়ে ফেলে সব কিছু, এবং শেষ পর্যন্ত কাঠামো তার থাকে না, সেটা ঝুরঝুর হয়ে পড়ে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেকটা তাই। কেউ কেউ মন্তব্য করছিলেন পাকিস্তান সম্পর্কে যে পাকিস্তানে তারা একটা মানে নিয়েছে 2022 সাল থেকে, সেটা হচ্ছে যে একটা ব্যাংকিং সিস্টেমে করেছে যে পাকিস্তানি যারা বিদেশে আছে তারা তাদের আয়ের একটা অংশ সেই ব্যাংকে মানে সেই ব্যাংকের সেই ইয়েতে মানে কি বলে অ্যাকাউন্টে জমা রাখতে পারবে ফিক্সড ডিপোজিট হিসেবে বা হিসেবে। এবং এর ফলে কিন্তু দেখা গেছে গত কিছুদিনে পাকিস্তানে কিন্তু যেটাকে বলা হয় বৈদেশিক মুদ্রার ভান্ডার চট করে প্রায় 7-8 কোটি টাকা 7-8 বিলিয়ন বেড়ে গেছে। এবং হিসাবে বলা হচ্ছে যে একটা দেশীয় মুদ্রার যে মূল্যায়ন মানে যেটার ভ্যালু, এইটা গেইন করেছে পাকিস্তানি মুদ্রা প্রায় 40%। তো এর ফলে বলা হচ্ছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে মানে এখন শক্তি সঞ্চয় করছে পাকিস্তানি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে। এখন বাংলাদেশে যেটা করা হলো এই যে অফশোর ব্যাংকিং এর কথা, হ্যাঁ, এটা বলা হচ্ছে যে অনেকটা পাকিস্তান যেরকম করেছে সেই ধরনের একটা মডেল অনুসরণ করে করা হচ্ছে। কিন্তু এটা সম্বন্ধে অনেকে সংশয় প্রকাশ করেছে এটা সাফল্য সম্পর্কে। পাকিস্তানেরটা সাফল্য আসতে সময় লেগেছিল 2-3 বছর লেগেছিল, 2-3 বছর তো লেগেছে। বাংলাদেশে মাত্র সবে করা হলো এবং এটা সাফল্য আসতে নিশ্চয়ই আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে যে প্রশ্নটা উঠে গেছে সেটা হলো
এগুলি তো করবে যে নর্মাল যারা ব্যাংক তাদের শাখার মাধ্যমে, তাদের একটা অ্যাকাউন্টের মাধ্যমে তারা এটা করবে। এবং সবচেয়ে আগে বোধহয় এসছে এটা ডাচ বাংলা ব্যাংক এই কাজটা এগিয়েছে। সিটিব্যাংকও করছে। কিন্তু প্রশ্ন হলো যে ব্যাংকিং সিস্টেমের উপরে মানুষের আস্থা ক্রমান্বয়ে একেবারে মানে হ্রাস পাচ্ছে এবং পতনের দিকে যাচ্ছে। এর ফলে এই স্কিম কতটা সফল হবে এই নিয়ে অনেকে প্রশ্ন, কারণ অনেকেই বলছেন যে ব্যাংক থেকে অনেকে টাকা তুলে নিচ্ছে, দুর্বল ব্যাংক সেগুলোর থেকে টাকা তুলে নিচ্ছে, এমনকি একটু সবল ব্যাংক যেগুলোকে একটু সবুজ চিহ্নিত করা হয়েছে, সে সবুজ ব্যাংকগুলো থেকেও মানুষের কিন্তু আস্থা সেভাবে নাই। এইটা একটা বিরাট প্রশ্ন। অর্থনীতিতে সবচেয়ে বড় যেটা জিনিস, যে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কনফিডেন্স, অ্যান্ড বিশেষ করে কনফিডেন্স অ্যাবাউট ফিউচার, এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার। হ্যাঁ, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এক্সপেকটেশন থিওরি একেবারে যখন আমেরিকাতে স্ট্যাগফ্লেশন হচ্ছিল আর কোনো ব্যাখ্যাই পাওয়া যাচ্ছিল না, তখন ওই এক্সপেকটেশনের কথা বলা হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনটা তো সেই রকম রোবাস্ট কিছু এক্সপেকটেশন নাই, বরং আমরা শঙ্কার মধ্যে আছি, আমরা সন্দেহের মধ্যে আছি, আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা আশঙ্কিত, এবং আকাশে আমরা মেঘ দেখছি, বোধহয় ঝড় উঠতে পারে এরকম একটা আপনার এই শঙ্কা নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেখানে বিদেশে পুঁজি পাচার হচ্ছে, একটা তথ্য বলা হচ্ছে যে প্রায় এই পুঁজি পাচারের হার প্রায় 15% পর্যন্ত বেড়েছে। বিদেশে পাড়ি জমাচ্ছেন দেশি বিনিয়োগকারীরা পর্যন্ত বিদেশে চলে যাচ্ছেন। এমনটা হওয়ার কারণটা কি? এই যে পুঁজি পাচার, এটা আসলে আমাদের অর্থনীতির জন্য অশনি সংকেত বলে মনে করেন? দেখেন, একটা কথা হলো যে বাংলাদেশে উপরে মানুষের যে আস্থা, এটা অর্থনীতিতে বলেন বা সামাজিকভাবে বলেন, এই আস্থাটা, নাগরিকদের আস্থাটা কমে যাচ্ছে। এবং যখন নাগরিকদের আস্থা কমে যায়, তখন তারা দেশের বাইরে চলে যেতে চায় একটা সুস্থির জীবনযাপনের জন্য। আরেকটি বিষয় হলো যে তার বংশধর, পরবর্তী বংশধর, তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করা, লেখাপড়ার থেকে শুরু করে সবকিছু। তো এই কারণে অনেকেই বিদেশে যায়, এবং বিদেশে যাওয়ার পথে তারা অর্থ সম্পদ যেটা আছে সেটাও নিয়ে যায় সঙ্গে করে। তো বাংলাদেশের রাজনীতির অবস্থা বলুন, অর্থনীতির অবস্থা বলুন, সামাজিক অবস্থা বলুন, এগুলো যদি আমরা ভালো করতে না পারি, তাহলে তো এই আস্থা কখনোই ফিরে আসবে না। তো আমাদের উচিত হবে যে একটা সুস্থির অর্থনীতি করা এবং একটা রাজনৈতিক পরিবেশ, ভালো একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। তো এইটা যদি করতে পারি, তাহলে হয়তো বিদেশে পাড়ি দেওয়ার যেই একটা প্রবণতা, এটা হয়তো বা হ্রাস পেতে পারে। আরেকটি বিষয় হলো যে দেখেন, এই যারা অবৈধ সম্পদ করে, তারা বাংলাদেশে হয়তো তারা ভবিষ্যৎটা খুব ভালো চিন্তা করে না, যে আমি ভবিষ্যতে ভালো থাকবো এখানে। তার জন্য তারা এই সম্পদটা বাইরে পাঠিয়ে একটা পরিবেশ, ভালো একটা পরিবেশে বাকি জীবন নিরাপদ পরিবেশে থাকতে চায়। যে কারণে আপনি ওভার এন্ড আন্ডার ইনভয়েসিং এর কথা থেকে শুরু করে এখান থেকে চুরিদারি করে যে টাকা পয়সা এগুলো বিদেশে পাঠিয়ে দেয়, মানি লন্ডারিং, এগুলোর ব্যবস্থা করে। তো এখন সবচেয়ে বড় কথা হলো, এইগুলোকে আপনি থামাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সুস্থিরতা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো এবং বাংলাদেশে একটা সুন্দর অর্থনীতির অবস্থা গড়ে তুলতে পারবো। তো এইগুলো যদি করে থাকি, তো এবং লেখাপড়ার পরিবেশ, সামাজিক পরিবেশ, এগুলো পরিবেশ যদি আমরা উন্নত করতে পারি, তাহলে মানুষ তো বিদেশে এইভাবে পাড়ি জমাতে চাইবে না। এই অবস্থার পেছনে সরকারের কি দায় রয়েছে? যেমন সরকারের দায় রয়েছে, অবশ্যই। সরকার তো শুধু আজকে সরকার না, এর আগে যারা ছিল তাদেরও দায় আছে, এখনকার সরকার যারা, তাদেরও দায় আছে। যারা দীর্ঘ সময় ছিল তাদের দায় হয়তো বেশি, কিন্তু এটা তো সরকারই প্রথমত সরকার, তারপরে আমরা সাধারণ মানুষ, জনগণ, তাদের কি সচেতনতা নাই? তাদেরকে কি সচেতনভাবে বিহেভ করতে হবে না? তো কাজে আমরা সবাই দায়বদ্ধ এর জন্য। আজকে যেমন অর্থনীতিবিদ অধ্যাপক মাইনুল ইসলাম অভিযোগ করছিলেন, শাসকদের ভুলেই দেশের অর্থনৈতিক আজকের যে অচল অবস্থা বা যে সংকট, তার জন্য আসলে শাসকরাই দায়ী। এটা বদরুদ্দোর ওমর সাহেবও আজকে একটা লেখা লিখেছেন
সেখানে আমি দেখেছি উনি একই ধরনের মন্তব্য করেছেন। আপনি হয়তো আরো 10 জনের সঙ্গে যদি কথা বলেন এই ধরনের কথাই, যারা দেশ পরিচালনা করে তাদের তো দায় কোনো ক্রমেই ছোট না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার কিন্তু সেটাকে স্বীকার করে, অস্বীকার করছে সেটা না, সরকার স্বীকার করছে, থামানো যাচ্ছে না। ব্যাপারটা হলো এইটা। কারণ কি? এখন থামানো যাচ্ছে না, এটা দুই কারণে হতে পারে। এক, যে আমি খুব বেশি আন্তরিক না, ওই যে আপনি বললেন যে বজ্রহাটুনি ফসকা গেরো, এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে সরকারের চারপাশে যারা আছে, যারা সরকার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত আছে, তারা হয়তো সেটা বাস্তবায়ন করতে চাচ্ছে না। দুটোই হতে পারে। স্যার, এই প্রশ্নে আপনার কাছে আসতে চাই যে এখন বিভিন্ন ধরনের অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সরকার হয়তো ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করছে, আবার আমরা এই বজ্র আটুনি ফসকা গিরোর মতো ঘটনাও দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে কোনো বিষয় নিয়ে সরকার এখন জনগণকে আহাম্মক ভাবছে, আপনিও কি এরকম কিছু ভাবেন? না, মির্জা ফখরুল কি জন্য এই বক্তব্য বলেছেন আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারি যে সরকার হয়তো ভাবছে যে সরকার অত্যন্ত স্মার্টভাবে দেশ চালাচ্ছে, কিন্তু দেশের মানুষরা, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু সেটাতে বিশ্বাস করতে পারছে না, এবং সেই কারণেই হয়তো উনি এই উক্তিটা করেছেন যে আহাম্মক ভাবছে। তো সেটা তো নিঃসন্দেহে মানে নিছকই তার নিজস্ব উক্তি, কিন্তু তার পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই সরকার তো একটা টার্ম না, পরপর কয়টা টার্ম, এটা চারটা টার্ম তারা আছে ক্ষমতায়, এবং এইটা এমন একটা দীর্ঘ সময়, সময়ের স্কেলে যদি আপনি বিচার করেন তাহলে আপনি দেখবেন যে এই সময়ে কিন্তু আপনি এক টার্মে কিছু ভুল করেছেন, সেটা আপনি রিভিউ করে পরের টার্মে আপনি সংশোধন করার চেষ্টা করেন, এবং সেখান থেকে কিছু সুফল আপনি পেতে পারেন। এইরকম একটা আন্তরিক প্রচেষ্টা থাকলে আজকের এই অবস্থা কিন্তু তৈরি হতো না। তো আমার কাছে মনে হয়েছে সেখানে আন্তরিকতায় বোধহয় একটা ঘাটতি আছে। অর্থাৎ ওই যে একটা কথা আছে না, মেন বিজনেস মনে করা, জিনিসটাকে মানে করতে হবে এটা মনে করা, হ্যাঁ, এটাকে অবশ্যই আমাদের পরাজিত হলে চলবে না, অসফল বা ব্যর্থ হলে চলবে না, আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। এই ধরনের মানসিকতা থাকলে ভুল করলেও সেটাকে শুধরানো যায়। কিন্তু আজকে এই ক্রমপুঞ্জীভূত কিউমুলেটিভ মিস্টেকস আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেই পর্যায়ে কিন্তু এখন এখান থেকে বেরিয়ে আসাও কিন্তু বেশ কঠিন। এবং অনেকে মনে করছেন, আমার সঙ্গে অনেকের আলাপ হয়, তারা বলছেন যদি কোনো কারণে সরকারের পরিবর্তন হয়, সেটা নির্বাচনের মাধ্যমেই হোক বা অন্য কোনো গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, যদি হয়, যারা নতুনভাবে আসবে, এরপরে যারা আসবে, তাদের পক্ষে কিন্তু এই বাংলাদেশকে সামাল দেওয়া বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যাবে এবং দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। বর্তমান সরকার তো সেই অর্থাৎ বাংলাদেশটাকে যেটাকে বলা হয় একটা আনগভর্নেবল একটা অবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা বলি না যে সুশাসনের অভাব, সেই কারণে এত কিছু হয়, দুর্নীতি হয়, অনিয়ম হয়, নানান রকম ব্যত্যয় ঘটে। তো এখন দুর্নীতি, অনিয়ম এগুলো চলতে থাকলে যেটা হয়, এগুলো পুঞ্জীভূত হয়ে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যখন আর দেশটাকে আর সামাল দেওয়া যায় না, অবস্থাটাকে আর সামাল দেওয়া যায় না, তখন আমরা বলি আনগভর্নেবল হয়ে গেছে। এবং আনগভর্নেবল যদি কোনো দেশের অবস্থা হয়, তাইলে কিন্তু সেই দেশ, যেটা বহুদিন ধরে আলোচিত হচ্ছে যে ফেইল্ড স্টেট হওয়ার একটা অবস্থা তৈরি হয়। এবং দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা, নৈরাজ্য কিন্তু ফেইল্ড স্টেট হওয়ার একটা কারণ। একদিকে যেমন মানে যেটাকে বলা হয় যে জঙ্গিবাদ বা এই সমস্ত কারণে একটা ফেইল্ড স্টেটের সৃষ্টি হতে পারে, কিন্তু তার পাশাপাশি কিন্তু এইসব কারণেও কিন্তু একটা অবস্থা তৈরি হতে পারে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার এজেন্ডার মধ্যে ইদানিংকালের যে এজেন্ডা, এক সময় বুশের সময় একমাত্র এজেন্ডা ছিল যে মৌলবাদকে মানে প্রতিহত করা, এবং যে কারণে আফগানিস্তানে তারা যুদ্ধ করেছে এবং অন্যান্য জায়গায় তারা যুদ্ধ করেছে। এখন তারা কিন্তু সেই স্লোগান দিচ্ছে না, সেই যে অনন্ত যুদ্ধের কথা এখন আর তারা বলছে না। এখন কিন্তু তারা ওই যে মানে সুশাসন, নাগরিকদের অধিকার, তারপরে কি বলে মানবাধিকার, এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এবং তারা এটাও বলে যে এগুলো যদি না থাকে তাইলে কিন্তু নতুন ধরনের বিপদ দেখা দেওয়ার সম্ভাবনা আছে।
তো সাধারণ মানুষ তো সরকারের কাছে কি আশা করে? সাধারণ মানুষ এটাই আশা করে যে সরকারের কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। সেটা কতটুকু হচ্ছে সেই নিরিখেই কিন্তু একটা সরকারের চরিত্র মানুষ মূল্যায়ন করে। জি। তো মানুষ হতাশ হয় যখন দেখে যে বরং যারা মানে শিষ্ট তারাই এই সমাজে এই দেশে কষ্ট পায়, প্রতি পদে পদে ঝামেলায় পড়ে, হ্যাঁ, তাদের কাজগুলো হয় না, তাদের যেটা জেনুইন বা আইনসঙ্গত যেসব অধিকার সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় না। কিন্তু যারা অন্যায় করে, যারা আইন ভঙ্গ করে, যারা শৃঙ্খলা ভঙ্গ করে, তারা কিন্তু বেশ বহাল তবিয়তে আসে। অনেকটা সেই মানে চোখ বুজে থাকার মতো একটা অবস্থা, দেখেও না দেখার ভান করার মতো একটা অবস্থা। তো এইটা বোধহয় ঠিক একটা দেশের রাষ্ট্র পরিচালনার জন্য খুব সুনীতি, এটাকে তো বলাই যাবে না। তো এখন আমরা এই অবস্থাটার পরিবর্তন চাই, মানুষ এটার পরিবর্তন চাই, সেটা যেভাবেই হোক। জি। হ্যাঁ, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আমরা বাজেট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং আছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডক্টর মাহবুবুল্লাহর সঙ্গে। এই পর্যায়ে আসতে চাই ডক্টর জাহাঙ্গীর আলমের কাছে, যে সরকার আগামী 6 জুন যেই বাজেট দিতে যাচ্ছেন, বলা হচ্ছে এই বাজেটের আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকার। এখন কথা হচ্ছে, সরকারই বলছেন বা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে এবারে বাজেটটা হবে সংকোচনমূলক এবং কিভাবে যাতে আয় বুঝে ব্যয় করার বা ব্যয় বুঝে আয় করার যাতে একটা সামঞ্জস্য থাকে সেই চেষ্টা করা হবে। এখন এই বাজেট ছোট করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষা কিংবা কৃষি খাতের মতো যে গুরুত্বপূর্ণ খাত, সেই সব জায়গায় আসলে অর্থ কাটছাট হওয়ার শঙ্কা করছেন কিনা? নাও হতে পারে। আমাদের উৎপাদনশীল খাত মূলত কৃষি প্রধানত, এবং তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে বাজেট সংকোচন নাও হতে পারে। অন্যান্য খাতে, অনুৎপাদনশীল খাত যেগুলো আছে সেখানে হয়তো বাজেট সংকোচন করে এটাকে বাড়ানো যেতে পারে। আরেকটি বিষয়, যে আমরা তো খুব বড় বড় মেগা প্রজেক্ট এতদিন দেখে আসছি, সেই মেগা প্রজেক্টের সংখ্যা হয়তো ছাঁটাই করা যেতে পারে, নতুন কোনো মেগা প্রজেক্টে না নেওয়াও হতে পারে। আরেকটি জিনিস হলো যে রাস্তাঘাট আমরা করি, অনেক খরচ, মানে খুবই বেশি খরচ বাংলাদেশের রাস্তাঘাট করা ইত্যাদি। তো এইগুলোতে হয়তো কিছুটা খরচ কমিয়ে দেওয়া যেতে পারে, এগুলো কমিয়ে হয়তো উৎপাদনশীল খাতে দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই পর্যন্ত যা দেখে এসেছি বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে উৎপাদনশীল খাতের কথা অর্থনীতিবিদরা বলে, সরকারও বলে যে আমরা উৎপাদনশীল খাতে বেশি বরাদ্দ দেব, কিন্তু যা বলে সেটা আসলে রিফ্লেক্টেড হয় না। বাজেট যখন ঘোষণা করে সেখানে তার প্রতিফলন ঘটে না। যেমন কৃষিখাত সবচেয়ে বড় উৎপাদনশীল খাত এবং প্রকৃতই মানে ট্রেডিশনাল উৎপাদনশীল খাত হলো কৃষিখাত। এখন এই কৃষিখাতে গত 10 বছর বা 12 বছর ধরে যদি আপনি দেখেন যে টাকার অঙ্কে কিন্তু বাজেট বাড়ে, কিন্তু প্রকৃতভাবে সেটা বাড়ে না, কারণ যেই হারে মোট বাজেট বাড়ে সেই হারে কৃষি বাজেট বাড়ে না। এই যে গত বছর মোট বাজেট 12.5% হারে বেড়েছে, কিন্তু কৃষি বাজেট বেড়েছে 3.2% হারে। এবং 3.2% হারে বাড়ার অর্থ কি? যেখানে মূল্যস্ফীতি 7% প্রায়, সেখানে 3.7 না আরো বেশি তো গত বছর। তাই সেখানে তো এটা তো খুব বেশি না। এটা অনেকে বলে থাকেন যে কৃষি খাত হচ্ছে আমাদের প্রাণভোমরা, সেই ক্ষেত্রে সেই কৃষি খাতকে আমরা অবহেলা করছি কেন? অবহেলাই করছি। অবহেলা 2011-12 সালে আমাদের কৃষি খাতে মোট বাজেট বরাদ্দ ছিল মোট বাজেটের 10.65%। গত বছর যে বাজেটটা ঘোষণা করা হলো সেই বাজেটে 5.7% এসছে। তো এটা তো ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, মানে শতকরা হিসেব যদি করেন তাহলে ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, মানে প্রকৃত টাকার অঙ্ক এটা কমে যাচ্ছে।
তো এইটা যেখানে এখন এখন যে অবস্থাটা দেখেন, আমরা আবহাওয়ার সাংঘাতিক একটা বৈরী অবস্থার মধ্যে বসবাস করছি। অন্যদিকে আমাদের জনপ্রতি জমির পরিমাণ হলো 10 ডেসিমেল, এবং সর্বশেষ যেই আমাদের হিসেব সেন্সাস, এগ্রিকালচার সেন্সাস, তাতে দেখা যায় গত সেন্সাস এবং এই বছরের সেন্সাস, এটার যদি তুলনা করা হয় তাহলে এবং গ্রোথ রেট করা হয়, তাহলে দেখা যায় 0.21% হারে প্রতি বছর জমি হ্রাস পাচ্ছে। অপরদিকে প্রাকৃতিক বৈপরীত্য বাংলাদেশে সবচেয়ে বেশি আঘাত হানে। প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা এগুলো লেগে আছে। এই বছর আমরা একটা বিরাট খরা অতিক্রম করেছি। এসব বিবেচনায় কি কৃষি খাতে আসলে বরাদ্দ বাড়ানো উচিত? বরাদ্দটা যথেষ্ট বাড়ানো দরকার, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু শস্য কৃষি খাতে অনেকটা গ্রোথ কমে গেছে। বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে, চাল উৎপাদনের ক্ষেত্রে গ্রোথটা খুবই কম। গত 3 বছরে যদি গড় গ্রোথ রেট ধরা হয় সেটা হলো 0.52%। জনসংখ্যা বাড়ছে 1.3%। কাজে এখানে আমরা একটা লার্জ যে আমাদের খাদ্যশস্য উৎপাদনে যে উদ্বৃত্ত, সেটা আমরা করতে পারছি না, এবং সেটা করতে পারছি না বলে বিভিন্ন জায়গায় যারা ব্যবসায়ী আছে তারা বাজারটাকে, চালের বাজারটাকে নিয়ে খেলতে পারছে, এবং সরকার নির্বিকার থাকে অনেক সময়, এবং সরকার যে হস্তক্ষেপ করে সেটা যথেষ্ট না। চালের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ কনজিউমার যারা, তাদের কষ্ট বাড়ছে, খুবই কষ্ট হচ্ছে। তো কাজেই খুব একটা লার্জ উদ্বৃত্ত আমাদের দরকার, এবং সেখানে চালের উৎপাদন অনেক বেশি বাড়ানো, অ্যাটলিস্ট 3% হারে। আমরা চিন্তা করছি যে 30 সালের মধ্যে পুরোপুরি খাদ্যে সম্ভর হব, এবং আমাদের পুষ্টি সমস্যা থাকবে না, এবং সেটা যদি করতে চাই 4 থেকে 5% হারে আমার কৃষি উৎপাদন বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা 3% হারে অনেক সময় বাড়াতে পারছি না। তো এইটা যদি করতে হয় আমাকে তো এখানে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ, এবং সরকার যদি প্রচুর বাজেট বরাদ্দ না দেয়, বেসরকারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়েও বিনিয়োগ বাড়বে না। কাজে সরকারি বিনিয়োগটা যদি বাড়ে, খরচটা বাড়ে, তাহলে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগটা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তো এটার জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া দরকার সেটা হয় না, এটা খুবই অপ্রতুল। জি স্যার, আপনার কাছে আসতে চাই। সরকারকে আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় উচ্চাভিলাষী বাজেট দিতে, বাজেট বড় করতে, কারণ এর আগে আমরা দেখেছি কোনো সময় বাজেটটা চলতি বাজেটের চেয়ে নতুন বাজেট 10 থেকে 13% পর্যন্ত বেড়েছে। যদিও এবার বলা হচ্ছে এবার বাজেটটা কিছুটা ছোট হবে, মানে সেই অনুপাতে বাড়বে না, হয়তো 4 থেকে 5% বাড়তে পারে। এই বাজেট এবার এই পর্যায়ে এসে, এই সরকারের মেয়াদের এসে এই প্রথম বাজেট, নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট, কিন্তু সেই তুলনায় বাজেট বড় হচ্ছে না কেন? এটা কি অর্থনৈতিক সংকটের কারণে, নাকি সরকারের কাছে টাকা নেই আসলে? না, দেখেন, এখানে তো অনেক কথায় আসছে। প্রথম তো জাহাঙ্গীর আলম সাহেব, উনি কৃষি খাতের কথা বলেছেন, এবং উনি কৃষি অর্থনীতিবিদ, কৃষির ব্যাপারগুলো উনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং দীর্ঘকাল ধরে করছেন, এটা আমি জানি। সেই আপনার 70-এর দশক থেকেই উনি করে চলছেন এটা। তা উনি এ ব্যাপারে বিশেষজ্ঞ। তো আপনি যে প্রশ্নটা তুলেছেন, যে সেটা হচ্ছে বাজেটের যে এক্সপানশন, যে অ্যানুয়াল গ্রোথ, সেইটা যেই হারে অতীতে হচ্ছিল এইবার আর সেই হারে হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটার কারণ খুঁজতে গেলে, ব্যাখ্যা খুঁজতে গেলে আমাদেরকে কিছু চিন্তা করতে হবে। চিন্তার মধ্যে আছে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিকে বাগে আনা, এবং মূল্যস্ফীতির ফলে কিন্তু যেভাবে মূল্যস্ফীতি হচ্ছে, সরকার যে হিসাব দিচ্ছে 10 ছুঁই করছে এই মূল্যস্ফীতির হার, কিন্তু বাস্তবে অনেকেই বলছেন যে এটা 14-15% কোনো অংশেই কম না, হয়তো আরো বেশিও হতে পারে। কারণ আমরা তো হিসাব করি যে চালের দাম আগে কত ছিল, এখন কত, একটা বেগুন, 1 কেজি বেগুনের দাম আগে কত ছিল, এখন কত, হ্যাঁ, এইভাবে তো হিসাবগুলো করা হয়। তো সেখানে দেখা যায় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু 2 গুণ 2.5 গুণ হয়ে গেছে, বা 3 গুণও হয়ে গেছে কোনো ক্ষেত্রে। তথ্য থেকে কোনো ধরনের ম্যানিপুলেট করছি আমরা, হ্যাঁ,
তথ্য কোনো ধরনের কি আমরা ম্যানিপুলেট করছি? এইটা তো নতুন কাহিনী না, এটা বহু পুরনো কাহিনী, তথ্য ম্যানিপুলেট করা। এবং এইটা যে কত বিপজ্জনক হয় তথ্য ম্যানিপুলেট করলে, সরকার যে মিসগাইডেড হয় এই ম্যানিপুলেটেড তথ্যের দ্বারা, সেইটা সরকার বোঝে কিনা জানি না। কিন্তু অনেক সময় সরকার মনে করে যে আমার মানে দেহের সৌন্দর্য বর্ধন করার জন্য নানান জায়গায় নানান কিছু করতে হবে। হ্যাঁ, এক জায়গায় অলংকার পরাতে হবে, আরেক জায়গায় অলংকার খুলে নিতে হবে, এইটা করতে হবে। তো এই জিনিস কিন্তু শেষ পর্যন্ত কাউন্টার প্রোডাক্টিভ হয়, শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। যাই হোক, সেটা তো ভিন্ন কথা। তো এই মূল্যস্ফীতি হ্রাস করার জন্য ইকোনমিস্টদের হাতে দুইটা টুলস আছে, দুই রকম টুলস আছে। একটা হলো মনিটারি পলিসি আর একটা হলো ফিসক্যাল পলিসি। তো মনিটারি পলিসির ব্যাপারে তো যা করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যা করছে, মুদ্রানীতি 6 মাসের জন্য করে, তারপরে আবার রিভাইজ করে ইত্যাদি, সেখানেও মোটামুটি একটু রক্ষণশীলতার কথা বলা হয়েছে। আবার এইদিকে ফিসক্যাল পলিসির যেটা রাজস্ব নীতির মূল ইনস্ট্রুমেন্ট কিন্তু বাজেট। এই বাজেটেই কিন্তু মানে কোন খাতে বরাদ্দ দিলে প্রোডাকশন বাড়বে, কোন খাতে বরাদ্দ কমালে অপচয় কমবে, এই ধরনের জিনিসগুলো, বা উন্নয়ন খাতের মধ্যেও আমরা কি ধরনের পরিবর্তন আনতে পারি যার ফলে আমরা সুফলটা পেতে পারি এবং ওভারঅল প্রোডাকশন বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু মূল্যস্ফীতির উপরে একটা, যেটাকে বলা হয়, এটাকে স্তিমিত করে আনার ব্যাপারে এর একটা ভূমিকা থাকে। তো এই কাজগুলোর জন্যই কিন্তু বাজেট যেটা করা হয়েছে বা প্রস্তাব করা হচ্ছে, আমরা যেটা 8 লক্ষ কোটি টাকার কথা বললেন, যে সেইটা আমি মনে করি যে এটাকে কিছু কমিয়ে আনাটা, মানে কমিয়ে বলতে মানে বৃদ্ধির হারটা কমিয়ে আনা, এইটা খুব যে ভুল হচ্ছে তা না। বরং আমরা বাস্তবে কি দেখি, বাস্তবে যেটা দেখি সেটা হলো অনেক ক্ষেত্রে বাস্তবায়ন হয় না। বছরের শুরুতে, অর্থ বছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়, অর্থ বছরের শেষে সেইটা আর বাস্তবায়ন করা হয় না, করা যায় না। ফলে প্রত্যেকবারই কিন্তু একটা রিভাইজড বাজেট পেশ করতে হয় এবং বছরের শেষ পর্যন্ত সেই হিসাবের ভিত্তিতেই সেই বছরটা কিন্তু কেটে যায়। সেটা কি আমরা সক্ষমতা বাড়াতে পারছি না বলে হচ্ছে না, নাকি আমাদের আয় বাড়াতে পারছি না বলে হচ্ছে না? আয় মানে সক্ষমতা তো আয় থেকেই আসে। তো সবচেয়ে বড় উৎস হচ্ছে আমার রাজস্ব আদায়, এবং রাজস্ব আদায়ের যেসব টার্গেট নির্ধারণ করা হয়, সেই সব টার্গেট কিন্তু কখনোই বাস্তবায়ন করা যায় না। সব সময় বলা হচ্ছে যে করের হার বৃদ্ধি করা নয়, করের জাল বৃদ্ধি করা, তার মাধ্যমেই কিন্তু আমরা রাজস্বটা বাড়াতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন পর্যন্ত করজাল বিস্তৃত করার জন্য যে ধরনের ক্রিয়েটিভ, সৃজনশীল যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা করা প্রয়োজন, সেটা কিন্তু করা হচ্ছে না। ফলে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই কিন্তু থেকে যাচ্ছি, আমরা কিন্তু আর রাজস্ব আদায়টা বাড়াতে পারছি না। এবারও তো স্যার নতুন অর্থ বছরে যেটা দেখা যাচ্ছে, 4,10,000 কোটি টাকা সংশোধিত যে বাজেট, মানে রাজস্ব আয়ের ক্ষেত্রে, সেটা বাড়িয়ে প্রায় 70,000 কোটি টাকা বাড়িয়ে 4,80,000 কোটি টাকা করা হচ্ছে। এই যে নতুন করে টার্গেট দেয়া, এই টার্গেট কি বাস্তবসম্মত? টার্গেট তো দেওয়া হয়, কিন্তু টার্গেট দেওয়ার পরে যেটা হয় সেটা, যেমন এমনকি এনবিআর এমন কিছু কিছু কাজ করে যে এমন কিছু কিছু জায়গায় ভ্যাট আরোপ করার কথা বলে যেগুলো ঠিক মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয় না। শেষ পর্যন্ত এই ব্যাপারে প্রধানমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়, বলতে হয় যে না, এটা করা সঠিক হবে না। তো এগুলো আমরা দেখি। তো মানে এই যে বাজেট যেভাবে আছে সেখানে কিন্তু, বা যেটা আসছে সেখানে এই মূল্যস্ফীতি কমানোর ব্যাপারটাকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। আরেকটা হচ্ছে, আমাদের বাজেট কিন্তু বাস্তবায়নের জন্য সরকার এই ঋণের উপরে নির্ভর করে, এবং এই ঋণ কিন্তু 1 টাকা 2 টাকা না, একটা বিশাল অঙ্কের ঋণ কিন্তু করা হয়। এবং এই সরকার ঋণ করলে পরে কিন্তু প্রাইভেট সেক্টরও ঋণ পায় না, সেখানে ঋণ শুকিয়ে যায়, ঋণের প্রবাহ বা কমে যায়। আর অন্যদিকে সরকার ঋণ করার ফলে কিন্তু আবার মূল্যস্ফীতির প্রবণতা বৃদ্ধি পায়। এবং এখন দেখা যাচ্ছে সরকার বিদেশি রাষ্ট্রের কাছ থেকেও ঋণ করছে উন্নয়নের জন্য বা অবকাঠামোর জন্য, আবার অন্যদিকে দেশের ভিতরেও ঋণ করছে সরকারের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য। এইভাবে সরকারের কিন্তু উপর হঠাৎ করে গত কয়েক বছরের মধ্যে, মাত্র 4-5 বছরের মধ্যে, আমাদের মানে জনগণের উপর যে ঋণের বোঝা, দেশীয় এবং বিদেশি ঋণ,
সেটা প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। হিসাবটা কত এটা এবং জানি এবারও না। নতুন বাজেটে ভালো বলতে বাজেটে পারবে। বড় একটা অংশ রাখা হচ্ছে আচ্ছা। ঋণ পরিশোধের জন্য। আচ্ছা, এবং আসল কথা হলো যে বাজেটের একটা বড় অংশ মেবি ইট ইজ 15%, 20% এরকম হয়ে যেতে পারে। আমি ঠিক এক্সাক্ট ফিগারটা এখানে বলতে 1 লাখ পারছি কোটি না। টাকা প্লাস। হ্যাঁ? 1 লাখ কোটি টাকা 1 প্লাস। লাখ কোটি টাকা হলে 8 লাখের মধ্যে 1 লাখ হলে কত পার্সেন্ট হয়? সেটা বুঝতেই পারেন। তো এইটা যদি হয় তাহলে কিন্তু আসল কাজ করার জন্য, প্রোডাক্টিভ কাজ করার জন্য সেইভাবে কিন্তু অর্থ আমরা পাচ্ছি না। এবং এই ঋণের বোঝা কিন্তু ক্রমপুঞ্জীবিতভাবে কিউমুলেটিভলি বাড়ছে। এই ঋণ শোধ করতে কি আমাদের নতুন করে ঋণ করতে হবে? হ্যাঁ, এবং আমরা তো দেখছি বিদেশি ঋণ পরিশোধ করার জন্য আবার ঋণ নেওয়া হচ্ছে, নানান কায়দা কৌশল করে ঋণ নেওয়া হচ্ছে। এই যে ঋণ করে ঋণ পরিশোধ করার যে অবস্থায় আমরা পৌঁছে গেলাম, এটা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না। এই যে অবস্থাটা, এটা খুব বিপজ্জনক একটা অবস্থা। এবং এইটার থেকে যদি বেরিয়ে আসা না যায়, সেই জন্য খুব বাস্তবানুগভাবে চিন্তা ভাবনা করে কাজকর্ম করা উচিত এবং যত রকম অপচয়ধর্মী ব্যয় আছে সেগুলোকে কেটে ছেড়ে ফেলা উচিত। এই যে কিছুদিন আগে সংবাদ বেরোলো ডিসি এবং ইউএনওদের জন্য গাড়ি। আপনার গাড়ি কিনা হচ্ছে, বিলাসবহুল গাড়ি কিনা হচ্ছে, দামি গাড়ি কিনা হচ্ছে। কেন কিনা হচ্ছে? কারণ যখন একটা সরকার আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে যায়, তখন আমলাতন্ত্রকে তুষ্ট করার জন্য সরকার নানান ধরনের পদক্ষেপ নেয়। এটাও সেই ধরনের একটা পদক্ষেপ। অথচ এখন দেশের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু এই বিলাসিতা আমরা করতে পারি না। হয়তো দেশের অবস্থা ভালো হলে নিঃসন্দেহে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিছু সুযোগ সুবিধা পাবেন, কিন্তু এখন দেশের যে অবস্থা, মানে যে রকম ভাবে আমরা ঋণের জালে আবদ্ধ হয়ে আছি, মূল্যস্ফীতির জালে আবদ্ধ হয়ে আছি, বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে ক্রাইসিস চলছে, সংকট চলছে এবং মানুষের আস্থা চলে যাচ্ছে, এইরকম একটা অবস্থাতে কিন্তু এই ধরনের যে মানে ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো, এইটা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আমি মনে করতে পারছি না। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই যে আমরা কৃষিতে গুরুত্ব দিচ্ছি না, আমরা হয়তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেটাও হয়তো সরকার করছে না, কিন্তু বাজেটে আরেকটি কথা শোনা যাচ্ছে, এই বছরও মাঝখানে 1 বছর বিরতি ছিল, কিন্তু নতুন করে এই বছর আবার কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। তাহলে এই সুযোগটা কার জন্য? এটা কি আসলে কালো টাকা সাদা করে অতীতে যে অভিজ্ঞতা আমাদের, তাতে করে যে সরকারের হাতে প্রচুর টাকা এসছে সেটা কিন্তু না। কিন্তু সেক্ষেত্রে যে একটা খারাপ দৃষ্টান্ত এবং মানুষকে বলা যে তোমার যদি কালো টাকা থাকে তাহলে এটা সাদা করতে কোনো অসুবিধা হবে না, সরকার সেই সুযোগটা দেবে, এটা খুব একটা ভালো দৃষ্টান্ত না। এটা আমরা কোনো সময় এটাকে সমর্থন করি নাই, আজও করি না। এবং কালো টাকা সাদা করতে দিলে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কথা এবং দুর্নীতি তাতে করে উৎসাহিত হবে। এইটা একদমই বন্ধ করে দেওয়া উচিত। গত বছর বন্ধ ছিল, এবছরও যাতে না হয় এটাই আমরা চাই। আরেকটি জিনিস, যে এই যে দুর্নীতির কথা যে বলা হচ্ছে, তো দুর্নীতির ফাঁক ফোকরগুলো তো আমাদেরকে বন্ধ করতে হবে এবং দুর্নীতিকে নিরুৎসাহিত করতে হবে। এটা বাজেটেও সেই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার। আরেকটি জিনিস, যে আমরা যে এই যে বাজেটটাকে টাইট করা, এবার একটা টাইটেন্ড একটা বাজেটের কথা বলা হচ্ছে। তো এই যে বাজেটের আমাদের বাজেট, এই যে ডক্টর মাহবুবুল্লাহ বললেন যে বাজেট বাস্তবায়নের হার খুবই কম, 75% থেকে 85% এই পর্যন্ত বাস্তবায়ন হার, এর বেশি বাস্তবায়ন হয় না। সেটা কেন হয় না? কারণ রিসোর্সের অভাব। আমরা গত বছর আপনার 36% বেশি রাজস্ব আদায়ের টার্গেট ফিক্স করা হয়েছে, ধারে কাছে হয়তো যাওয়া সম্ভব হবে না। এবং তার জন্য আমাদের ঋণ বাড়ছে, আমার টাকা সংকলন করা যাচ্ছে না, ঋণ বাড়ছে। এবং ঋণের কথা তিনি বললেন যে প্রায় 100 বিলিয়ন টাকার ডলারেরও বেশি আমাদের বিদেশি ঋণ বেড়েছে। এবং 1 বছরের সমান বাজেটের সমান অর্থ এবছর আমাদের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ হয়ে গেছে। তো এই যে বোঝা বাড়ছে, ঋণের বোঝা বাড়ছে, আমরা বিভিন্ন বড় বড় প্রকল্প আমরা বাস্তবায়ন করছি এবং তার কস্ট খুবই হাই।
তো এই জিনিসগুলো যদি আমরা, তিনি বলেছেন কিন্তু ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে বাজেটটাকে আমরা আকার ছোট করলে তো হবে না, এর অভ্যন্তরীণ যে খরচ, এই খরচের গুণগত মান বাড়াতে হবে। আর এই যে এই বাজেট দিয়ে যে আমরা ইয়ে করতে পারবো, যদি উৎপাদনশীল খাতে প্রচুর উৎপাদন না বাড়ে। আমরা তো টাইট একটা মনিটারি পলিসি ব্যবহার করছি এবং রাজস্ব খাতেও কিছু কিছু আমরা পরিবর্তন এনেছি এবং সরকারের খরচও কিছুটা কমিয়েছি, কিন্তু তারপরেও তো আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এখনো তো 10% ঘরে মূল্যস্ফীতি রয়ে গেছে। তার মানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো যে প্রোডাক্টিভ সেক্টরে আমরা খুব ব্রেক থ্রু করতে পারছি না, এবং আমাদের যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনটাকে আমরা সঠিক রাখতে পারছি না, এবং শেষ করতে হবে। হয় উৎপাদনও আমরা বাড়াতে পারছি না, এবং ডলারের সংকটের কারণে আমদানি যে করতে হবে সেটাও করতে পারছি না ঠিকভাবে, যার জন্য মূল্যস্ফীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। স্যার কি 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান এই যে কালো টাকা নিয়ে? না, সেটা কালো টাকা বা সালা যেটাই, মানে প্রশ্নটা হচ্ছে আমাদের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে ঋণ নিয়ে যে সমস্যাটা, ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট করা এইটা কিন্তু দোষের কিছু না। দোষের হচ্ছে আমি ঋণ নিয়ে যদি সেইভাবে প্রপার ইনভেস্টমেন্ট করতে না পারি, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট যদি করতে না পারি, এবং ঋণ পরিশোধের ক্ষমতা অর্জন করতে যদি না পারি, সেটা খুব বিপজ্জনক হয়ে যায়। এখন সমস্যাটা হয়েছে এই যে মেগা প্রকল্প, সেটা নিয়ে কথা হয়েছে, জাহাঙ্গীর সাহেবও বললেন, উনি অ্যাগ্রি করলেন যে একটা প্রজেক্ট $200 যে প্রজেক্ট, সেটাকে যদি আমি $300 প্রজেক্ট করে ফেলি, তাহলে কিন্তু সেটার ভায়াবিলিটি আর থাকে না, এবং থাকে না বলে শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে সুফল উঠে আসার সম্ভাবনা চলে যায়। চলে গেলে পরে সেটা অর্থনীতির জন্য একটা বোঝা হয়ে যায়, যেটাকে শ্বেতহস্তি বলা হয়, সেই প্রজেক্টটাকে শ্বেতহস্তি। নিশ্চয়ই সরকার ব্যবস্থা, এইরকম অবস্থাতে আমরা পড়েছি কিনা সেইটা অন্তত সরকারের একটা হোয়াইট পেপার বের করে, যে অভিযোগটা উঠেছে বিভিন্ন প্রজেক্টে অতিরিক্ত ব্যয়, এবং এইটা কেন অতিরিক্ত ব্যয় সেটার একটা ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ এন্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।